হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক্সারসাইজ 1.3 এর ব্যাপারে কিছু কথা বলবো। এক্সারসাইজ 1.3, ঠিক আছে? তো এর মধ্যে কয়েকটা এক্সাম্পল আছে যেগুলো 1.3 তে আগে দেওয়া আছে, সেগুলোর ব্যাপারে আগে আমরা ডিসকাস করে নেব যে কি কি দেওয়া আছে। তার আগে আমাদেরকে দুটো টপিকের ব্যাপারে এখানে জানতে হবে, ঠিক আছে? দুটো টপিকের ব্যাপারে জানতে হবে, যেটা হচ্ছে কি, যেগুলো রিয়েল নাম্বারসেরই আন্ডারে পড়ে, যেটা হচ্ছে একটা হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারস আর ইররেশনাল নাম্বারস, রেশনাল নাম্বারস এন্ড ইররেশনাল নাম্বারস, ঠিক আছে? তো এই দুটোর কনসেপ্ট আমার লাগবে এখানে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে। আমরা আগে রিয়েল নাম্বারস এরই তো পুরো চ্যাপ্টারটা রিয়েল নাম্বারস, তো এবার রিয়েল নাম্বারস এর ব্যাপারে আমরা আগে একটু জেনে নিই যে রিয়েল নাম্বারস এর ডিভিশন গুলো কি ছিল। আরো একবার আমরা জেনে নিচ্ছি, রিভিশন দিয়ে দিচ্ছি। রিয়েল নাম্বারস, যদি আমরা রিয়েল নাম্বারস কে দেখি তাহলে ওর দুটো পোরশন হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে উইথ কি আছে, উইথ ডেসিমাল পয়েন্ট, আর একটা হচ্ছে উইদাউট ডেসিমাল পয়েন্ট। একটা হচ্ছে উইথ ডেসিমাল পয়েন্ট আর একটা হচ্ছে উইদাউট ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? এবার উইথ ডেসিমাল পয়েন্ট মানে যেমন ধরে নাও 1.5, 1.25, 1.2525, ঠিক আছে? তারপর আরো কিছু একটা ধরে নাও 1.1234678 এইভাবে চলতে থাকবে। এই নাম্বার গুলোকে কি বলবো, উইথ ডেসিমাল পয়েন্ট। প্রত্যেকটাতে কি আছে, ডেসিমাল পয়েন্ট আছে। এবার দেখো উইথ ডেসিমাল পয়েন্টের মধ্যে আবার আমরা এখানে কি দেখছি, পয়েন্ট গুলোর পর আমার ডিজিট, এখানে একটা ডিজিট পর আমার শেষ হয়ে গেছে, এখানেও দুটো ডিজিট পর আমার টার্মিনেট হয়ে গেছে, এটাও আমার একটা ডিজিট পর, ডেসিমালের একটা ডিজিট পর টার্মিনেট হয়ে গেছে, এটা দুটো ডিজিট পর টার্মিনেট হয়ে গেছে, ঠিক আছে? তাই আমরা এইটাকে কি বলবো, এটাকে কি বলবো, টার্মিনেটিং। ডেসিমালের পর যখন একটা, দুটো বা তিনটে ডিজিটের পর নাম্বারটা টার্মিনেট হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, টার্মিনেটিং। এখানে কি হলো, এখানে কি এটা শেষ হলো? সেম জিনিস রিপিট হচ্ছে, 1.25, 1.25, 1.25। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1.25, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। তার মাথায় কি থাকবে, বার থাকবে, মানে 25টা বারবার আমার কি হচ্ছে, রিপিট হচ্ছে। এটা আমার কি হলো, এটা কিন্তু টার্মিনেট হয়নি, কারণ এটা কন্টিনিউ চলতে থাকছে। তাই আমরা একে কি বলবো, নন টার্মিনেটিং রিপিটিং। নন টার্মিনেটিং রিপিটিং। কারণ নন টার্মিনেটিং কেন বললাম, কারণ এই নাম্বারটা শেষ হলো না। আর রিপিটিং কেন, কারণ এই দুটো ডিজিট বারবার রিপিট হচ্ছে। তো একটা হয় টার্মিনেটিং, একটা হয় নন টার্মিনেটিং রিপিটিং। আর এখানে দেখো এটা টার্মিনেটও হয়নি, ভালো করে দেখো, এখানে টার্মিনেটও হয়নি, নাম্বারগুলো কন্টিনিউ চলতে থাকছে, আর কোন নাম্বার কিন্তু রিপিট হচ্ছে না। এটা যেমন রিপিট হচ্ছিল, এখানে কোন নাম্বার রিপিট হচ্ছে না। তাই আমরা এটাকে কি বলবো, এটাকে নন টার্মিনেটিং, নন রিপিটিং, নন টার্মিনেটিং, নন রিপিটিং। কারণ এখানে টার্মিনেটও হচ্ছে না নাম্বারটা, মানে শেষও হচ্ছে না, কন্টিনিউ চলছে, আর এখানে কোনো নাম্বার রিপিটও হচ্ছে না। তাই এটাকে আমরা নন টার্মিনেটিং, নন রিপিটিং বলবো, ঠিক আছে?
আচ্ছা, এবার উইদাউট ডেসিমাল পয়েন্টের মধ্যে কি কি নাম্বার হয় দেখে নিচ্ছি সেটা। এবার উইদাউট ডেসিমাল পয়েন্ট যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এটসেট্রা, এগুলো কি, এগুলো হচ্ছে আমার কি উইদাউট ডেসিমাল পয়েন্ট, কোনো ডেসিমাল পয়েন্ট নেই। তো মাইনাস যে নাম্বার গুলোতে থাকে তাকে আমরা কি নামে জানতাম, তাদেরকে আমরা কি বলতাম, নেগেটিভ ইন্টিজার্স। মনে হলো কিছু? নেগেটিভ ইন্টিজার্স। জিরোটাকে কি বলি আমরা, জিরোকে বলি জিরো ইন্টিজার, জিরোকে বলি জিরো ইন্টিজার। আর যেগুলো পজিটিভ হয় তাদেরকে আমরা কি বলি, পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, সেই পজিটিভ ইন্টিজার্স এর আরেকটা নাম কি আছে বলেছিলাম আগে, এটাকে আমরা আরেকটা নাম কি কি নাম বলতে পারি, ন্যাচারাল নাম্বারস। পজিটিভ ইন্টিজার্স কে আমরা ন্যাচারাল নাম্বারস বলি। আর পজিটিভ ইন্টিজারের সঙ্গে যখন জিরোটাকে আমরা ইনক্লুড করে দেব, জিরোর সাথে এই পজিটিভ ইন্টিজারটা যখন ইনক্লুড করে দেব, তখন তাকে আমরা কি বলবো, হোল নাম্বারস বলবো। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল আমার উইদাউট ডেসিমাল পয়েন্ট। এই দিকটা হচ্ছে আমার কি, উইথ ডেসিমাল পয়েন্ট। তো উইথ ডেসিমাল পয়েন্ট যখন আমরা ডিসকাস করব, তখন এই টার্মিনেটিং হোক আর নন টার্মিনেটিং রিপিটিং, এই ফার্স্ট যে টু টাইপস এর হয়, এগুলোকে আমরা পি বাই কিউ এর ফর্মে লিখতে পারি। কার ফর্মে, পি বাই কিউ, পি বাই কিউ এর ফর্মে লিখতে পারি। তোমরা বলবে যে স্যার কিভাবে লিখতে পারবেন, পয়েন্টে আছে তো 1.5 কে কিভাবে লিখতে পারি, 1.5 কে আমরা কেমন লিখতে পারি, 3/2 মানে তো 1.5। ঠিক আছে, হ্যাঁ, পি বাই কিউ হবে, বাট কিউ নট ইকুয়াল টু 0, নিচে কিন্তু কিউ কখনো 0 হবে না। আর যেখানে পি বাই কিউ, পিও একটা ইন্টিজার, কিউ একটা ইন্টিজার, দুটো ইন্টিজার হবে, দুটো ইন্টিজার। ইন্টিজার মানে বলে দিলাম এগুলো সবই হচ্ছে কি ইন্টিজার, এগুলো সব হচ্ছে ইন্টিজার। পি আর কিউ এগুলোর মধ্যে যে কোনো হতে পারবে, শুধু কিউ কি হবে না, কিউ 0 হতে পারবে না, কিউ কখনো 0 হবে না। তো এখানে যেমন 1.5 টাকে আমরা কি করলাম, 3/2 ভাবে লিখতে পারি। 1.25 কে কি লিখতে পারি, 1.25 মানে হচ্ছে 5/4। তাহলে এটাকে পি, এটা এখানে হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। এখানে এটা হচ্ছে 5 হচ্ছে পি, 4 হচ্ছে কিউ। তাহলে আমরা এগুলোকে সব পি বাই কিউ লিখতে পারছি। তেমন আমরা এই 1.25 বার আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/25 1/25/99। তাহলে এটা কত হয়, এটাকে ভাঙলে আমরা কি পাবো, এটাকে ভাঙলে আমি পেয়ে যাবো হচ্ছে 124/99। তাহলে এটাও পি বাই কিউ হচ্ছে, পি বাই কিউ এর মতন লিখতে পারছি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে পি, উপরে আছে পি আর নিচে আছে কি কিউ, এটাকে আমরা পি বাই কিউ লিখতে পারছি। তাই এই যে ফার্স্ট দুটো আমরা ডিসকাস করলাম, কি কি, টার্মিনেটিং আর নন টার্মিনেটিং রিপিটিং, এই ফার্স্ট এই টু টাইপস, এখান থেকে এই টু টাইপস যে ডিসকাস করলাম, এইগুলোকেই বলবো, এগুলো সবসময় পি বাই কিউ এর ফর্মে আমরা লিখতে পারি, পি বাই কিউ এর ফর্মে লিখতে পারি। তাই এগুলোকে সবসময় আমরা কি বলবো, এগুলোকেই বলবো হচ্ছে আমরা কি, রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস আমরা এগুলোকেই বলবো, এই দুটোকে, টার্মিনেটিং মানে এই টাইপস এর নাম্বার আর এই টাইপস এর নাম্বার, নন টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং রিপিটিং, এগুলোকে বলবো আমরা রেশনাল নাম্বার। ঠিক আছে, ঠিক আছে। এবার এদিকটা মুছে দিচ্ছি, এদিকটা বোঝাচ্ছি। বা নন টার্মিনেটিং রিপিটিং, আমরা নন টার্মিনেটিং নন রিপিটিং, যেমন এই ধরনের নাম্বার হলে একে কখনো আমরা পি বাই কিউ এর ফর্মে লিখতে পারবো না, এ কখনো নট ইকুয়াল টু পি বাই কিউ, কখনো পি বাই কিউ এর ফর্মে একে আমরা লিখতে পারবো না। এই দুটোকে যেমন লিখতে পারছিলাম, একেও লিখতে পারছিলাম, একেও লিখতে পারছিলাম, বাট নন টার্মিনেটিং নন রিপিটিং মানে এই টাইপস এর নাম্বারকে কখনো আমরা পি বাই কিউ এর ফর্মে লিখতে পারবো না। তাই একে আমরা কি বলবো, ইরেশনাল নাম্বার। কি বলবো, একে বলবো হচ্ছে আমরা ইরেশনাল নাম্বার।
বুঝতে পারলে? একে বলবো ইরেশনাল নাম্বার, যাকে আমরা পি বাই কিউ এর ফর্মে লিখতে পারবো না। ইরেশনাল নাম্বারস এর আর কিছু এক্সাম্পল বলছি, যেমন √2, √3, √5, পাই, এইসব হচ্ছে ইরেশনাল নাম্বারস এর এক্সাম্পল। ঠিক আছে? এবার তোমরা তাহলে বলতে পারো, তোমরা বলবে যে স্যার √25 কি ইরেশনাল নাম্বার? রুট আছে 25। √9 কি ইরেশনাল নাম্বার? কোন এগুলো কি 25, 9, √16 কি ইরেশনাল নাম্বার? এগুলো হচ্ছে সব কি 25, 9, 16 এগুলো হচ্ছে সব পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার মানে এটা 5 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার। পারফেক্ট স্কয়ার কখনো ইরেশনাল নাম্বার হয় না। পারফেক্ট স্কয়ার কখনো ইরেশনাল, কারণ এটা 5 হয়ে গেল। 5 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 কে আমরা 5/1 লিখতে পারি। তো এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমার পি, আর এটা হয়ে গেল কিউ। তেমন 9 কে কি লিখতে? √9 মানে 3, 3 কে আমরা কি লিখতে পারি? 3/1। তাহলে এখানে এটা পি আর এটা কিউ হয়ে গেল। তাহলে পি বাই কিউ এর আমরা কাকে লিখতে পারি? পি বাই কিউ এর তো আমরা রেশনাল নাম্বারস কে লিখতে পারি। তাহলে এগুলো হচ্ছে সব আমার কি? এগুলো হচ্ছে আমার সব রেশনাল নাম্বার। √16 মানে কি? 4, 4 কে আমরা কি লিখতে পারি? 4/1। তাহলে 4 হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারছি কি কার ফর্মে? সবকে পি বাই কিউ এর ফর্মে লিখতে পারছি। ঠিক আছে? কিন্তু √2, √3, √5, √পাই, ঠিক আছে, বা √ কোন প্রাইম নাম্বার যদি থাকে, √ প্রাইম নাম্বার যদি থাকে, তাহলে কখনো আমরা তাকে √ প্রাইম নাম্বার, এটা সব সময় কি হবে? এটা সব সময় ইরেশনাল হবে। ইরেশনাল নাম্বার, √ প্রাইম নাম্বার কি হবে? ইরেশনাল নাম্বার হবে। বাকি যে সব নাম্বার গুলো থাকবে সেগুলো ম্যাক্সিমাম ইরেশনাল নাম্বার হবে। ঠিক আছে? এরপর আমরা এবার এক্সারসাইজে আসবো। আরো কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমরা জেনে নিচ্ছি, যে ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বারস এর কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে? তো আমরা ইরেশনাল নাম্বারকে কি দিয়ে ডিনোট করব? এখন ইরেশনালকে আমরা আই দিয়ে ডিনোট করছি, আর রেশনালকে আর দিয়ে ডিনোট করছি। ঠিক আছে? তো যখন কোন ইরেশনাল নাম্বারস এর সাথে রেশনাল নাম্বারকে আমরা অ্যাড করি, তখন রেজাল্ট সবসময় কিন্তু ইরেশনাল নাম্বারস আসবে। যেমন ইরেশনাল নাম্বার কি আছে? ইরেশনাল নাম্বার হচ্ছে, ধরলাম হচ্ছে √2 প্লাস রেশনাল নাম্বার 3। তো 2 প্লাস √3 এটা সবসময় কি হবে? এটা সবসময় ইরেশনাল নাম্বারসই হবে। ঠিক আছে? সেকেন্ড দেখছি, যখন কোন ইরেশনাল নাম্বারস এর থেকে আমি রেশনাল নাম্বারস কে মাইনাস করব, তখনও অ্যান্সার সবসময় ইরেশনাল নাম্বার আসবে। ঠিক আছে? যেমন ইরেশনাল নাম্বার যদি কি হয়? √2 মাইনাস, আর কে আবার 3 ধরলাম, বা 2 হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে এটা কি হবে সবসময়? এটা ইরেশনাল নাম্বারসই হবে সবসময় অ্যান্সারটা। তারপর এর উল্টো যদি করি, রেশনাল থেকে যদি আমরা ইরেশনালকে কি করি? মাইনাস করি। রেশনাল থেকে যদি ইরেশনালকে আমরা মাইনাস করি, তাহলে কি হবে? সেটাও সব সময় ইরেশনাল নাম্বার হবে। জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম, 3 মাইনাস √2। 3 হচ্ছে কি? একটা রেশনাল নাম্বার, √2 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। তাহলে এর অ্যান্সার যেটা আসবে ওটা সবসময় কি হবে? ইরেশনাল নাম্বারই হবে। তারপর যদি আমরা রেশনাল নাম্বারের সাথে যদি ইরেশনাল নাম্বারের কি করি? মাল্টিপ্লিকেশন করি, তাহলেও অ্যান্সার সবসময় ইরেশনালই আসবে। যেমন রেশনাল নাম্বার ধরলাম 2, ঠিক আছে, আর ইরেশনাল নাম্বার কি আছে? ইরেশনাল নাম্বার হচ্ছে
√2 √3 সবই ইরেশনাল নাম্বার, √2 ধরলাম, ঠিক আছে। তাহলে এর आंसर কি হবে 2√2। তো এটা সবসময় কি, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তারপর তারপর কি আছে, যদি আমরা ইরেশনালের সাথে ইরেশনালকে কি করি, ইরেশনাল নাম্বারের সাথে ইরেশনাল নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে তার आंसर ইরেশনালও আসতে পারে আর রেশনালও আসতে পারে। एग्जांपल দেখে দিচ্ছি কি হবে, যেমন ইরেশনাল নাম্বার কি হয়, √3 ইনটু √3 যদি করি তাহলে কত হবে, आंसर 3 হবে। আর 3 টা কি, 3 টা হচ্ছে রেশনাল নাম্বার, 3 টা হচ্ছে রেশনাল নাম্বার। আবার যদি আমরা অন্য একটা एग्जांपल নেই, যেটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার 3 আর একটা ইরেশনাল নাম্বার ধরলাম এবার √5, তাহলে 3 and √5 কত হবে, √15 হবে। তাহলে এটা কার एग्जांपल, এটা হচ্ছে √15 টা কোন নাম্বার, √15 টা হচ্ছে ইরেশনাল নাম্বার, √15 হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে আমাকে এগুলো মনে রাখতে হবে, এই প্রপার্টিজ গুলো আমার মনে রাখতে হবে। কি কি, যে ইরেশনালের সাথে যদি রেশনাল কে অ্যাড করি তাহলে কি আসে, ইরেশনাল নাম্বার। ইরেশনাল থেকে যদি রেশনাল কে মাইনাস করি তাহলে কি আসে, ইরেশনাল নাম্বার। সব ম্যাক্সিমাম সবই ইরেশনাল আসবে। রেশনাল থেকে যদি ইরেশনাল মাইনাস করি তাহলে আসবে ইরেশনাল নাম্বার। রেশনালের সাথে যদি ইরেশনাল কে ইনটু করি তবে আসবে কি, ইরেশনাল নাম্বার। ইরেশনালের সাথে যদি ইরেশনাল কে আমরা কি করি, মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে, সেটা ইরেশনালও আসতে পারে বা রেশনালও আসতে পারে, ঠিক আছে। एग्जांपल গুলো যদি মনে রাখবে, एग्जांपल গুলো দিয়ে বুঝতে পারবে যে কি কি এখানে বোঝাতে চাইছি, ঠিক আছে। এরপরে একটা থিওরেম আছে, এটা নোট ডাউন করে দাও, তারপর থিওরেমটা বলছি। স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করে দাও। থিওরেমে বলছে, থিওরেমটা কি আছে, থিওরেমে বলছে যে ইফ p is a prime number, if p is a prime number, p divides a square, এখানে and হবে, and p divides a square, then p also divides a। p যদি একটা প্রাইম নাম্বার হয় and p divide a square, p যদি a স্কয়ার কে ডিভাইড করে তাহলে p a কেও ডিভাইড করবে। যেমন 2 কি, 2 হচ্ছে প্রাইম নাম্বার, এখানে p কত ধরলাম, p হচ্ছে 2, আর a কত, a স্কয়ার ধরলাম হচ্ছে 100, a স্কয়ার হচ্ছে 100। তাহলে 100 কে যদি 2 100 যায় 2 দিয়ে, হ্যাঁ অবভিয়াসলি ডিভাইড হয়ে যাবে, কত 50 হবে। তাহলে 100 যদি 2 দিয়ে যায় তাহলে এখানে a স্কয়ার মানে যদি 100 হয় তাহলে a মানে কত হবে, a মানে √100 মানে 10 হবে। তাই বলছে যদি a স্কয়ার যদি p দিয়ে যায় তাহলে a কেও আমরা p দিয়ে ডিভাইড করতে পারবো। তার মানে এখানে a কত, a হচ্ছে 10/2, তাহলে এটাও কিন্তু ডিভাইড হবে। জাস্ট কিছু না, এইটুকুই বলেছে। যদি কোন নাম্বার a স্কয়ার যদি p দিয়ে ডিভাইড হয়, p টা সবসময় প্রাইম নাম্বার হবে, ঠিক আছে, 2 3 5 এটসেট্রা, তাহলে কি হবে, a কেও p ডিভাইড করবে। আরো একটা एग्जांपल নিচ্ছি, যেমন p হচ্ছে, p নিলাম হচ্ছে 3 আর a স্কয়ার নিলাম হচ্ছে
9, ঠিক আছে। তাহলে 9 কে তো 3 দিয়ে গেল, ডিভাইড চলে যাচ্ছে, কত হবে 3 হবে आंसर। আবার a তাহলে কত হবে, a হবে হচ্ছে 3, তাহলে এটাও যাবে p দিয়ে ডিভাইড হবে, তাহলে a হচ্ছে 3 যেটা p দিয়ে ডিভাইড হবে, মানে তখন आंसर কত হয়ে যাবে 1 হয়ে যাবে। মানে কোন নাম্বার যদি a স্কয়ার হয় সেটা যদি p দিয়ে ডিভাইড হয় তাহলে a যে নাম্বারটা হবে সেটাও p দিয়ে ডিভাইড হবে, আর কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে এই থিওরেমটা। আরো একটা एग्जांपल নিতে পারি, যেমন হচ্ছে যদি p প্রাইম নাম্বার, p কে কোনো একটা প্রাইম নাম্বার নিয়ে নিচ্ছি, 5 ধরলাম, ঠিক আছে। আর a স্কয়ার কি ধরলাম, a স্কয়ার ধরলাম কত 100, তাহলে এ কত হবে, অবভিয়াসলি 10 হবে। 100 যদি 5 দিয়ে ডিভাইড হয় তাহলে 10 ও 5 দিয়ে ডিভাইড হবে, জাস্ট এটুকুই বলছে। 100 যদি 5 দিয়ে ডিভাইড হয় তাহলে 10 ও 5 দিয়ে ডিভাইড হবে। 100 যেমন a স্কয়ার বাই p, a স্কয়ার যদি p দিয়ে ডিভিজিবল হয় তাহলে এও কি হবে p দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে a স্কয়ার কত 100 আপন 5, এটা যেমন 20 হচ্ছে তেমন 10 আপন 5, এটা কত হবে 2, মানে দুটোই ডিভাইড হবে, ঠিক আছে। এরপরে আমরা एग्जांपले চলে যাব। এবার एग्जांपल 9 এর কোশ্চেন কি বলেছে, প্রুভ দ্যাট √3 ইজ ইরেশনাল। এটা একটা एग्जांपल এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 বইয়ে দেওয়া আছে এনসিইআরটি, দেখে নিও। কি প্রুফ করতে বলছে যে √3 নাম্বারটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো আমরা এই টাইপের কোশ্চেন যখন দেব তখন এর কন্ট্রাডিক্টরি ধরে নেব, মানে আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব √3 যেটা ইরেশনাল প্রুফ করতে বলেছে আমরা তার অপোজিটটা ধরে নেব। আমরা কি ধরবো, যে √3 হচ্ছে একটা রেশনাল নাম্বার, তাহলে কি লিখবো, লেট √3 ইজ এ রেশনাল নাম্বার। √3 কে কি ধরলাম, একটা রেশনাল নাম্বার ধরলাম, এন্ড √3, তাহলে √3 কার সমান হবে, √3 কার ইকুয়াল হবে, √3 যদি একটা রেশনাল নাম্বার হয় তাহলে √3 p বাই q এর ইকুয়াল হবে, where q not equal to 0, যেখানে q 0 হবে না, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার আমরা কি বলতে পারি, এবার p বাই q টা হবে কি সিম্পলেস্ট ফর্ম, মানে 4/5, এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে। বাট 4/8 এটা সিম্পলেস্ট ফর্ম না, কারণ এটা আরো কি হবে, এটা আরো সিম্পল করা যায়, যেমন এটা কি কত হবে, হাফ হবে। তো সিম্পলেস্ট ফর্ম আমরা কাকে বলি, যখন সেটাকে আর আমরা কোন রকম ভাবে স্মলেস্ট ফর্মে নিয়ে আসতে পারবো না, তাকে আমরা সিম্পলেস্ট ফর্ম, কি ফর্ম বলি, সিম্পলেস্ট ফর্ম বলি, ঠিক আছে। তো সিম্পলেস্ট ফর্ম যখন আসে, যেমন 1/2 একটা সিম্পলেস্ট ফর্ম, 2/3 একটা সিম্পলেস্ট ফর্ম, 5/7 একটা সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে, 7/8 একটা সিম্পল, এগুলো সব সিম্পলেস্ট ফর্ম, এর থেকে এরা আর ছোট হবে না। তো এখানে এই 1 and 2, ঠিক আছে, আমি যখন একটা एग्जांपल নিচ্ছি প্রত্যেকটাতেই দেখো, যেমন 2/3 এটাকে আমরা নিয়ে নিচ্ছি, তো 2 and 3 সব সময় একজন আরেকজনের কো প্রাইম নাম্বার হয়, 2 and 3 সব সময় কি নাম্বার হয়, কো প্রাইম নাম্বার, এদেরকে আমরা কি বলি, কো প্রাইম নাম্বার। সেখানে 7 and 8, এটাতে আমরা 7 and 8 কে কি বলবো, 7 and 8 আর কো প্রাইম নাম্বারস, 7 and 8 আর কো প্রাইম নাম্বারস। আর এই কো প্রাইম নাম্বার যারা হয়, যেমন এখানে 2 3, এখানে 7 8,
এই কোপ্রাইম নাম্বার গুলোর HCF সবসময় কত হয়? HCF অলওয়েজ কত হয়? 1 হয়। কোপ্রাইম মনে রাখবে, কোপ্রাইম নাম্বারের HCF সবসময় কত হয়? এখানেও যেমন কোপ্রাইম কে 7 আর 8 এদের HCF সবসময় কি হবে? 1 হবে। কোপ্রাইম এখানে এই যে এই সব হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাই এখানে 1 and 2 এর HCF কত হবে? 1 হবে। 2 and 3 এর HCF 1 হবে। 5/7 এর HCF 1 হবে। 7/8 এরও HCF 1 হবে, বিকজ দে অল আর কোপ্রাইম নাম্বারস। এই দুজন কোপ্রাইম, এই দুজন কোপ্রাইম, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এগুলো লিখতে হবে না। তো এখানে আমরা কি বললাম? √3 হচ্ছে p/q and p/q is the simplest form, কারণ p/q হচ্ছে একটা সিম্পলেস্ট ফর্ম। মানে সিম্পলেস্ট ফর্ম মানে বললাম যাকে আমরা আর স্মল করতে পারবো না, যাকে আর আমরা ছোট করতে পারবো না, তাকে আমরা সিম্পলেস্ট ফর্ম বলি। ঠিক আছে, simplest form and HCF of PQ কত? 1। HCF of PQ কত হবে? 1, কারণ ওরা কি আছে? simplest form and HCF, কারণ তারা কি কোপ্রাইম নাম্বার। আচ্ছা, এখানে আমরা এটাকে পরের লাইনে লিখছি, কোপ্রাইম ফর্ম and P and Q also, এখানে কোপ্রাইমটা আমরা আগে লিখে দিলাম। ঠিক আছে, p/q is simplest form, মানে একে আমরা ছোট ভাঙতে পারবো না। and P and Q also কোপ্রাইম, P and Q কোপ্রাইম হবে। সিম্পলেস্ট যারা হবে তারা নিজেদের কি হবে? কোপ্রাইম নাম্বার হবে। therefore HCF of PQ কত হবে? HCF of PQ কত হবে? 1 হবে। ঠিক আছে, HCF of PQ কি হবে? 1 হবে। নাও এবার আমরা এখান থেকে কি পাবো? √3 এর সাথে q কি মাল্টিপ্লাই করে √3 q ইকুয়াল টু p, এখান থেকে পেলাম এটা, এটা এটা ক্রস মাল্টিপ্লিকেশন √3 q p। এবার আমরা বোথ সাইডকে কি করব? স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলাম, তাহলে এটা কত আসবে? এখানে কত হবে? 3q² ইকুয়াল টু p²। ঠিক আছে, और q², 3টা এদিকে চলে আসবে, p²/3, 3টা এদিকে চলে আসবে। ঠিক আছে, এবার আমরা এর আগের থিওরেম, জাস্ট এর আগে আমরা কি বললাম? কোন প্রাইম নাম্বার যদি কোন স্কয়ারকে ডিভাইড করে, এখানে যেমন p² কে ডিভাইড করছে, তাহলে 3 obviously p কেও ডিভাইড করবে। here 3 divides p², এখানে 3 p² কে ডিভাইড করছে, therefore 3 also divides p, তাহলে 3 p কেও ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি p কেও 3 ডিভাইড করবে, তাহলে p/3 কে আমরা কি ধরে নিলাম? c ধরে নিলাম। লেটস সে p² কে যদি 3 ডিভাইড করে, তাহলে p কেও 3 ডিভাইড করবে। এবার p কে 3 ডিভাইড করলে যেটা পাবো সেটাকে আমরা কি ধরলাম? c ধরলাম। লেটস সে মানে ওটা আমরা ধরে নিলাম। তাহলে এবার কি হবে? অ্যাজিউম করে নিলাম। তাহলে এবার কি ক্রস হবে, और p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে 3c। ঠিক আছে, এবার এইটাকে আমরা কত 1 নম্বরে দিয়ে দিচ্ছি, এইটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এবার
এরপরে আমরা এদিকে লিখছি, ঠিক আছে। এবার p এর ভ্যালু কত পেলাম, 3c পেলাম। এবার 3c টাকে আমরা এই p স্কয়ার এই জায়গাটায় 1 নাম্বার ইকুয়েশনে বসাবো, ঠিক আছে। কি লিখবো, পুটিং ভ্যালু অফ p in ইকুয়েশন 1। এক নম্বর ইকুয়েশনে আমরা p এর ভ্যালুটা বসাবো, তাহলে কি পাবো, q স্কয়ার, এখানে কি ছিল q স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার বাই 3, তো p এর ভ্যালু কত, 3c, তাহলে 3c স্কয়ার। তোমরা এর পরে নিচে এটাকে এখানে লিখবে, এইভাবে লেখার দরকার নেই, আমার এখানে স্পেসের প্রবলেম, তাই পাশে লিখছি, তোমরা এগুলোকেও নিচে লিখবে। p ইকুয়াল টু 3c স্কয়ার এখানে বসালাম এই ইকুয়েশনটাতে। কোন ইকুয়েশনে, আমরা এই ইকুয়েশনটাতে ভ্যালুটাকে বসাচ্ছি। और তাহলে কত হবে, q স্কয়ার ইকুয়াল টু 3c স্কয়ার মানে কত, 9c স্কয়ার বাই 3, 3 দিয়ে কেটে গেল 3, और q স্কয়ার কত হবে, 3c স্কয়ার, और 3 টাকে এদিকে নিয়ে আসছি, q স্কয়ার বাই 3 ইকুয়াল টু কি হবে, c স্কয়ার। এবার আবার সেম জিনিস দেখো, এখানে কি এসেছিল p স্কয়ার বাই 3, p স্কয়ার যেমন 3 দিয়ে ডিভাইড হচ্ছিল, তেমন এবার q স্কয়ারও কি 3 দিয়ে ডিভাইড হচ্ছে। এবার কোন স্কয়ার যদি 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো, q ও 3 দিয়ে ডিভাইড হবে। যদি q স্কয়ার 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে q ও 3 দিয়ে ডিভাইড হবে। তো আমরা কি লিখবো, here 3 divides q square, therefore 3 also divides q। 3 যদি q স্কয়ার কেও ডিভাইড করছে, তাহলে 3 q কেও ডিভাইড করবে, ঠিক আছে। আর এখানে যেমন লিখেছিলাম সেম লিখবো, q বাই 3 কে আমরা কি ধরলাম, এখানে যেমন কি লেটস সে c নিয়েছিলাম, তার মানে এখানে আমরা কি নেব, d নিয়ে নেব। লেটস সে অ্যাজিউম করে নিলাম যে এর ভ্যালু কি হবে, d এর ইকুয়াল হবে, আর q ইকুয়াল টু কত হলো, 3d, q ইকুয়াল টু কত হলো, 3d, ঠিক আছে। এটা যেমন এসেছিল p 3c, তেমন এখানে হলো এটা 3d। এই ইকুয়েশনটাকে আমরা কত দিয়ে দিলাম, 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে। লিখে নাও, স্পেসের প্রবলেম তো আমি পাশে পাশে করতে আছি, তোমরা এগুলোকে নিচে করতে করতে যাবে। এবার আমরা কি লিখবো, ফ্রম 2 and 3 we get p equal to 3c আর q equal to 3d। p 2 and 3 থেকে কি কি পেলাম, p equal to 3c and q equal to 3d, সেটাকেই লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো p এর ভ্যালু 3c আর q এর ভ্যালু 3d, তার মানে কি নিশ্চয়ই এদের মাল্টিপ্লাই আছে। এবার মাল্টিপ্লাই হয়, তাহলে p আর q এর HCF কত হবে, p আর q এর HCF কত হবে, এরও ফ্যাক্টর 3 এরও ফ্যাক্টর 3, তাহলে p আর q এর HCF হয়ে যাবে আমার কি 3 হয়ে যাবে, p আর q এর HCF আমার 3 হয়ে যাবে। therefore HCF of PQ 3, আমরা এখানে HCF of PQ কি পাচ্ছি 3, বাট আমরা আগে কি জানতাম, HCF PQ কি জানতাম, আগে আমরা HCF PQ কি জানতাম, 1 জানতাম, কিন্তু এখন অ্যানসার আসছে 3, এখন অ্যানসার আসছে 3, তার মানে নিশ্চয়ই আমরা কিছু অ্যাজিউম ভুল করেছি। আমরা অ্যাজিউম কি করেছিলাম,
অ্যাজিউম করেছিলাম যে √3 কি, √3 হচ্ছে একটা রেশনাল নাম্বার। এই অ্যাজিউমিংটাই আমাদের ভুল ছিল, কারণ HCF অফ PQ 1 হওয়ার কথা ছিল, 1 নিয়েছিলাম, এখানে 1 আসতে হতো, বাট এখানে তো 3 আসছে, তার মানে আমরা অ্যাজিউম কি করেছিলাম যেটা রেশনাল নাম্বার, কিন্তু অ্যাজাম্পশনটা আমাদের ভুল ছিল, অ্যাজাম্পশনটা আমাদের ভুল ছিল। তাহলে আমরা এবার এটাকে কি করে লিখবো, নেক্সট লাইনে দেখিয়ে দিচ্ছি আমি কি করে লিখতে হবে, এতদূর করে নাও। তো এরপরে আমরা কি লিখবো, এখানে কি লিখবো, বাট this is wrong because HCF of PQ equal to 1, কোথায় দেখিয়েছিলাম, এখানে দেখিয়েছিলাম HCF of PQ equal to 1, ঠিক আছে, HCF of PQ equal to 1, 1 কেন, 1টা কেন, as P and Q are co-primes, as P and Q are co-prime, co-prime এর সবসময় কি বলেছিলাম, co-prime এর HCF সবসময় 1 হবে, P and Q তো co-prime, তাই ওদেরও HCF 1 হবে, তার মানে এটা কি হচ্ছে, এটা আমার ভুল আসছে, অ্যানসারটা আমার ভুল আসছে, ভুল আসছে মানে আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম ওটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাজাম্পশনটাকে চেঞ্জ করতে হবে। তারপর আমরা কি লিখবো, সো এটা হচ্ছে অ্যানসার, সো the assumption is wrong, এখানে the না লিখে এখানে লেখো so our assumption is wrong, that is আমরা assumption কি নিয়েছিলাম, that is √3 is rational, আমরা এটা একটা অ্যাজাম্পশন নিয়েছিলাম যে √3 টা কি হবে, রেশনাল হবে, তাই এই অ্যাজাম্পশনটা রং হলো, তাহলে অ্যানসার কি হবে, therefore √3 is irrational, কি হবে, √3 is rational, কারণ আমাদের এই অ্যাজাম্পশনটা রং হলো, √3 যে রেশনাল নিয়েছিলাম সেই অ্যাজাম্পশনটা আমাদের রং হলো, তাই অ্যানসার কি হবে, যদি রেশনাল না হয় তাহলে অবভিয়াসলি কি হবে, তার যেটা অন্য মানে ইরেশনাল, তাহলে অ্যানসার হবে √3 হচ্ছে আমার ইরেশনাল, আমার এটা হচ্ছে অ্যানসার, এতদূর লিখবে, এতদূর এনে ছেড়ে দেবে, এতটা লিখবে, লেখার পর এই লাইনটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখবো কি আছে, এবার एग्जांपल 10 কি বলেছে, एग्जांपल 10 এ বলেছে so that 5 minus √3 is irrational, 5 minus √3 টা irrational, তো আমরা এর কন্ট্রাডিকশন নিয়ে নেব, মানে এর উল্টোটা ধরে নেব যে 5 minus √3 কি রেশনাল, এরা ইরেশনাল বলেছে প্রুফ করতে, তো আমরা প্রথমে বলবো let 5 minus √3 is rational, আমরা এর কন্ট্রাডিকশনটা নিয়ে নেব, এই টাইপের প্রবলেমস কে আমরা কি কোন সলিউশন কোন মেথড দিয়ে সলভ করি সেটার নাম হচ্ছে কন্ট্রাডিকশন মেথড, মেথড অফ কন্ট্রাডিকশন, ঠিক আছে। তাহলে এটা ইরেশনাল প্রুফ করতে বলেছে, তো আমরা এর উল্টোটা ফার্স্টে ধরে নেব, এর অপোজিটটা ধরে নিলাম যে 5 minus √3 কি একটা রেশনাল নাম্বার, ইজ রেশনাল, এন্ড তাহলে যদি এটা হয় তাহলে 5 minus √3 কে আমরা কি বলতে পারবো, 5 minus √3 কে আমরা P upon Q লিখতে পারবো, যেখানে Q not equal to
জিরো, যেখানে কিউ জিরো হবে না, ঠিক আছে। এবার এটা যদি হয়, এর নেক্সট লাইনটা কি হবে তাহলে? √3 কে আমরা এদিকে পাঠাচ্ছি আর p/q কে এখানে নিয়ে আসবো, অর 5 মাইনাস p/q ইকুয়াল টু √3। এটা এদিকে নিয়ে এলাম আর √3 টাকে এই সাইডে সাইড চেঞ্জ করলাম, জাস্ট কিছু না, সাইড চেঞ্জ করলাম। এবার এলসিএম কত হবে? q 5q মাইনাস p ইকুয়াল টু √3। আমরা কি জানতাম সবসময়? যে p/q সবসময় কি এটা একটা ইন্টিজার হয় আর q কি হয়, একটা ইন্টিজার হয়, তাই তো। যখন সব নাম্বার ইন্টিজার হবে তাহলে টোটালটা আমরা কি পাবো? একটা, সবই যখন ইন্টিজার হবে তখন এই টোটাল নাম্বারটা আমরা কি পাবো? রেশনাল নাম্বার পাবো, ঠিক আছে। ধরে নাও p1 q2, তাহলে আমরা সব কি পাবো? রেশনাল নাম্বারই পাবো, ইররেশনাল পাবো না কখনো, ঠিক আছে। তো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, এইদিকে পাবো হচ্ছে আমরা রেশনাল নাম্বার। এটা যদি সলভ করি তাহলে পাবো হচ্ছে রেশনাল নাম্বার পাবো। বাট এইদিকে আমরা এর আগের প্রবলেমসে কি জানতে পারলাম? যে √3 কি একটা, √3 হচ্ছে ইররেশনাল নাম্বার। এবার তোমরাই বলো, কখনো রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার কি ইকুয়াল হতে পারে? এটা কখনো পসিবল না, এটা কখনো পসিবল না, ঠিক আছে। তাহলে কি লিখবো? ক্লিয়ারলি এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ারলি LHS is rational and RHS is irrational। এটা হচ্ছে রেশনাল, লেফট হ্যান্ড সাইড রেশনাল আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইররেশনাল, ঠিক আছে। এই কন্ট্রাডিকশনটা তাহলে কেন এলো? আমরা অবভিয়াসলি অ্যাজাম্পশনটা ভুল করেছিলাম। আমরা কি অ্যাজাম্পশন করেছিলাম? আমরা এটা অ্যাজাম্পশন করেছিলাম যে 5 মাইনাস √3 কি, আমরা অ্যাজাম্পশন করেছিলাম যে 5 মাইনাস √3 হচ্ছে রেশনাল নাম্বার। আমাদের এই রং অ্যাজাম্পশনের জন্যই এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজ করেছে। তো কি লিখবো? দিস contradiction has arisen due to our wrong assumption, that is wrong assumption টা কি ছিল? that is 5 minus √3, that is 5 minus √3 is rational। এটা আমরা কি করেছিলাম? রং অ্যাজাম্পশন করেছিলাম। তাহলে आंसर কি হবে? therefore 5 minus √3 is irrational। এটা হয়ে যাবে আমার आंसर, ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলোকে আমরা এইভাবে সলভ করব। নেক্সট কোশ্চেনে কি বলেছে? বলছে so that 3√2 is irrational। তো আমরা এর অ্যানসারটা কিভাবে করব? যেটা বলে দেবে তার কন্ট্রাডিকশন নেব। এই টাইপের সব প্রবলেম এভাবে করতে হয়। মানে ইরেশনাল মানে আমাকে কি নিতে হবে? যে 3√2 টা হচ্ছে একটা রেশনাল নাম্বার। তাহলে কি লিখবো? let 3√2 is rational and 3√2, তাহলে যদি রেশনাল হয় তাহলে এটা কার ইকুয়াল হবে? p/q এর ইকুয়াল হবে। আর যেখানে কি q নট ইকুয়াল টু 0 হবে, q সবসময় নট ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি? 3√2 ইকুয়াল টু p/q ছিল, কি ছিল?
और আমরা কি বলতে পারি √2 3টা এদিকে নিয়ে আসতে পারি, 3টা এদিকে নিচে কিউ এর সাথে চলে আসবে p/3q, और সাইড চেঞ্জ করে দিচ্ছি p/3q = √2। একই ব্যাপার, সাইডটা চেঞ্জ না করলে হতো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি p আর q কি হয়, ইন্টিজার হয়, p আর q ইন্টিজার হয়। আর এটা তাহলে সবসময় কি হবে, যদি এরা ইন্টিজার হয় তাহলে এটা সবসময় কি হবে, এটা সবসময় হবে রেশনাল নাম্বার। এই পার্টটা সবসময় কি হবে, রেশনাল নাম্বার। এটা হবে রেশনাল নাম্বার। আর এই পার্টটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইরেশনাল, আমরা দেখতেই পাচ্ছি। কারণ √2 √3 এগুলো সব কি হয়, রুটের আন্ডারে যদি প্রাইম নাম্বার থাকে তাহলে কি হবে, সেটা ইরেশনাল নাম্বার হবে। আর √2 আমরা জানি ইরেশনাল নাম্বার। এবার তোমরা বলো রেশনাল কখনো কি ইরেশনাল এর ইকুয়াল হতে পারে? সেম পুরো আগের প্রবলেমটার মতনই এটাও। আমরা এই টাইপের প্রবলেমে সবসময় √2 হোক, √3 হোক, √5 হোক, তাকে একটা সাইডে নিয়ে আসবো। এই যে √2 হোক, আগেরটা যেমন √3 ছিল হয়তো, তো ওগুলোকে কি করবো, আগেরটাই আগের প্রবলেমটা কি ছিল যাই হোক মনে আসছে না, তো রুট যেটা থাকবে সেটাকে আমরা এক সাইডে নিয়ে আসবো, বাকিটাকে অন্য সাইডে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এবার ক্লিয়ারলি, এটা কি LHS লেফট হ্যান্ড সাইড ইজ, এটা কি রেশনাল, left hand side is rational and right hand side is irrational। ঠিক আছে, এটা রেশনাল আর এদিকটা রাইট হ্যান্ড সাইডটা ইরেশনাল। তাহলে আমরা কি বলবো, তাহলে প্রবলেমটা কোথায় হলো, প্রবলেম এটাই যে আমাদের অ্যাসাম্পশনটা কি ছিল, আমাদের অ্যাসাম্পশনটা ভুল ছিল। তো লিখবো বাট rational can't be equal to, cannot be equal to irrational। কখনো দুটো সেম হতে পারে না, ইকুয়াল হতে পারে না। এটা একটা রেশনাল নাম্বার, এটা একটা ইরেশনাল নাম্বার, দুটো কি করে কখনো ইকুয়াল হতে পারে? তার মানে আমরা নিশ্চয়ই অ্যাসাম্পশনটা ভুল করেছি। আমরা কি অ্যাসাম্পশন করেছিলাম, আমরা অ্যাসাম্পশন করেছিলাম যে এটা একটা কি রেশনাল, তার মানে আমাদের অ্যাসাম্পশনটা কি ছিল, ভুল ছিল। তাহলে কি লিখবো, দিস, আগের প্রবলেমটা যেমন লিখলাম সেম, দিস কন্ট্রাডিকশন has arisen due to our wrong assumption। আমরা ভুল অ্যাসাম্পশন করেছিলাম। কি অ্যাসাম্পশন করেছিলাম, দ্যাট ইজ, কি অ্যাসাম্পশন করেছিলাম, দ্যাট ইজ 3√2 is rational। এটা আমাদের ভুল অ্যাসাম্পশন ছিল। তাহলে आंसरটা কি লিখবো, এখানে লিখে দিচ্ছি therefore 3√2 is irrational। আমাদের এই অ্যাসাম্পশনটা ভুল ছিল। তাহলে आंसर কি হবে, এটা যদি রেশনাল না হয় তাহলে অবভিয়াসলি কি হবে, आंसरটা হবে হচ্ছে √3 is irrational।